ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এই পয়েন্টটা ক্লিয়ার। এরপরে আমি পরের পয়েন্টটাতে যাচ্ছি আর কি, সেকেন্ড কোরোলারিটাতে যাচ্ছি। সেকেন্ড কোরোলারিটা কি বললাম? সেকেন্ড কোরোলারিটা হচ্ছে, আচ্ছা রেকর্ড হচ্ছে তো কলটা? হ্যাঁ স্যার হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। আমি আসলে এই বারবার এই প্রেজেন্টেশন মোডে গেলে আমাকে সেটা আবার অফ করে এসে দেখতে হয় আর কি। ওকে, তো সেকেন্ড যে পয়েন্টটা বললাম, সেকেন্ড কোরোলারিটা সেটা হচ্ছে এইরকম, impossibility, this is regarding the impossibility of the perpetual motion of the first kind. নামটা একটু এ লাগছে, হয়তো ফটোমটো লাগছে, দেখি একটু লিখে যদি বোঝানো যায়। পারপেচুয়াল মোশন অফ ফার্স্ট কাইন্ড। পারপেচুয়াল মোশন এর বাংলা জানো? পারপেচুয়াল মোশন মানে হচ্ছে কি, বাংলাটা হচ্ছে স্বয়ংক্রিয় গতি, বা কি বলবো, সেলফ সাস্টেনিং মোশন, স্বয়ংক্রিয় গতি, পারপেচুয়াল মোশন অফ দি ফার্স্ট কাইন্ড, প্রথম ধরনের। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো দেয়ার আর আদার কাইন্ডস, আরো অন্য ধরনের পারপেচুয়াল মোশন এর কথা বলা হবে। আমরা প্রথমে এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর একটা কোরোলারি হিসাবে এই জিনিসটা ডিসকাস করব, যে পারপেচুয়াল মোশন অফ দি ফার্স্ট কাইন্ড ইজ নট পসিবল। এটা আমরা জানি না, মানে স্বয়ংক্রিয় গতি সম্ভব নয়। স্বয়ংক্রিয় গতি বলতে কি বোঝায়? যে যেটা সেলফ রানিং, সেলফ সাস্টেনিং, অর্থাৎ বাইরে থেকে কোনো রকম এনার্জি ডেলিভার না করে যদি আমরা একটা মেশিনকে চালাতে পারতাম, বাইরে থেকে কোনো এনার্জি ডেলিভার না করে আমরা কি কোনো মেশিনকে চালাতে পারি? পারি না। অর্থাৎ ইট ইজ ইম্পসিবল টু হ্যাভ টু অ্যাচিভ পারপেচুয়াল মোশন। এই যে জিনিসটা, এটা কি বলা হয়? অফ দি ফার্স্ট কাইন্ড, পারপেচুয়াল মোশন অফ ফার্স্ট কাইন্ড, যে অবিরাম যে গতি, সেইটা ইম্পসিবল টু অ্যাচিভ। যতক্ষণ না আমরা বাইরে থেকে এনার্জি দিচ্ছি, একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি থেকে, সিস্টেমটাকে কন্টিনিউয়াসলি মুভ করানো বা রান করানো সম্ভব নয়। এটা কি বলা হয়? ইম্পসিবিলিটি অফ পারপেচুয়াল মোশন অফ দি ফার্স্ট কাইন্ড। এটা দেখো আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে কিভাবে এক্সপ্লেন করতে পারি। যেমনটা স্টেটমেন্টের মধ্যে ছিল, ম্যাথমেটিক্যাল ফর্মটার মধ্যে, ডেল ইউ সমান ডিউ প্লাস ডেল ডাব্লিউ, সরি, দিস ইজ ডেল কিউ, ডেল কিউ ইকুয়ালস টু ডিউ প্লাস ডেল ডাব্লিউ। আমরা যদি এখানে একটা সাইক্লিক প্রসেসের কথা কনসিডার করি, আমরা লিখতে পারি, একটা সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে জিনিসটাকে এরকম ভাবে লিখতে পারি, ডিউ প্লাস cyclic integral of del w. As you remember that du is a function of state, সুতরাং এর সাইক্লিক ইন্টিগ্রাল যদি করা হয় এটা 0 হবে। তাহলে এট দি এন্ড যেটা দেখতে পাচ্ছ যে del q is same as del w, del q is same as del w। এখন ধরো কোন একটা সিস্টেমের ক্ষেত্রে আমরা হিট এক্সচেঞ্জ, del q টাকে কখন পজিটিভ ট্রিট করি? যদি সিস্টেমটা হিটটা অ্যাবজর্ব করে। যদি সিস্টেমটা হিট অ্যাবজর্ব করে তাহলে এটাকে আমরা পজিটিভ হিসাবে ট্রিট করি। অন দি আদার হ্যান্ড সিস্টেমটা যদি হিট রিলিজ করে তাহলে সেইটাকে আমরা নেগেটিভ হিসাবে ট্রিট করি। একই রকম ভাবে সিস্টেমটা যখন ওয়ার্ক পারফর্ম করে তাহলে সেটাকে আমরা পজিটিভ কোয়ান্টিটি হিসাবে নিই। অন দি আদার হ্যান্ড সিস্টেমের উপরে যখন কাজ করা হয় তখন সেটাকে আমরা নেগেটিভ হিসাবে নিই। এখান থেকে যেটা দেখতে পাচ্ছ যে সাইক্লিক ইন্টিগ্রাল ডেল কিউ ইজ সেম অ্যাজ সাইক্লিক ইন্টিগ্রাল ডেল ডাব্লিউ। তাহলে এইখান থেকে জিনিসটা এটা খুব ক্লিয়ার যে একটা সাইক্লিক প্রসেসে যদি টোটাল হিট এক্সচেঞ্জটা 0 হয়, ইফ ইফ জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, যদি যা পুরোটাই চলে গেল, যদি আমরা একটা এতে বলি যে সাইক্লিক প্রসেসে টোটাল হিট এক্সচেঞ্জ ডেল কিউ ইকুয়ালস টু 0, তাহলে হোয়াট ডাজ দ্যাট ইমপ্লাই? দিস থিং ইকুয়ালস টু 0। তাহলে টোটাল ওয়ার্ক ডান ডেল ডাব্লিউ এইটার সমান কত হবে? টোটাল ওয়ার্ক ডান ডেল ডাব্লিউ এইটাও 0 হবে। একটা সাইক্লিক প্রসেসে যদি ডেল কিউ 0 হয় তাহলে ডেল ডাব্লিউ 0 হবে। এইখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে এই ফার্স্ট পারপেচুয়াল মোশন অফ দি ফার্স্ট কাইন্ড, দিস ইজ ইম্পসিবল। ইফ ডেল কিউ ইকুয়ালস টু 0 তাহলে ডেল ডাব্লিউটা কখনো আমরা নন জিরো পেতে পারি না।
একটা সিস্টেমের উপর যদি কোনো রকম এনার্জি ডেলিভার না করা হয়, খেয়াল করে দেখো ডেল কিউটা জিরো, এই কথার মানে কি, দেয়ার ইজ নো এক্সটার্নাল এনার্জি হুইচ ইজ ডেলিভার্ড টু দি সিস্টেম, দ্যাট ইমপ্লাইজ ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ ডেল কিউটা জিরো হলে ডেল ডাব্লিউটা নন জিরো, এটা আমরা পেতে পারি না। অন্তত ডেল ডাব্লিউটা পজিটিভ, এই জিনিসটা আমরা পেতে পারি না। আমরা এমন কোনো সিস্টেমের কথা ভাবতে পারি না যেটা তার ইন্টারনাল এনার্জিটাকে খরচ করে এই মেকানিক্যাল ওয়ার্কটা পারফর্ম করবে ইন এ সাইক্লিক প্রসেস। একটা সাইক্লিক প্রসেসে ইন্টারনাল এনার্জিটা খরচ করে একটা মেকানিক্যাল ওয়ার্ক পারফর্ম করবে, এটার কথা আমরা ভাবতেই পারি না। আনলেস ইউ ডেলিভার দি এনার্জি, unless you supply the energy to the system, it is incapable of doing the work. অর্থাৎ we cannot construct a machine that can create the energy. আমরা এমন কোন মেশিনের কথা ভাবতে পারি না যে মেশিনটা এই এনার্জিটাকে ক্রিয়েট করতে পারে। এটাকে বেসিক্যালি বলা হয় যে ইম্পসিবিলিটি অফ পারপেচুয়াল মোশন অফ দি ফার্স্ট কাইন্ড। ক্লিয়ার হয়েছে? সেকেন্ড যে এটা বললাম, সেকেন্ড করোলারিটা ক্লিয়ার হয়েছে? স্যার স্যার প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার তাহলে এই যে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে, সেক্ষেত্রেও তো আমরা কোনো হিট দিই না, তাহলে সেক্ষেত্রে তো সিস্টেম নিজের ইন্টারনাল এনার্জি খরচ করে কাজটা করে না। এইটা এই যে জিনিসটা বলছো, এটা কি কন্টিনিউয়াস করা সম্ভব? কোন একটা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যেতে পারে। আমি এখানে সাইক্লিক প্রসেসের এক্সাম্পলটা দিলাম কেন, এই জন্যই যে একটা সাইকেলে যদি তুমি দেখাতে পারতে যে ডেল ডাব্লিউটা নন জিরো, তাহলে ইউ ক্যান কনসিডার এ নাম্বার অফ সাইকেলস। তুমি একটা কন্টিনিউয়াস মোশনের কথা ভাবতে পারতে, একটা অবিরাম গতির কথা ভাবতে পারতে। ঠিক আছে, পারপেচুয়াল কথাটার মানে হচ্ছে এটাই যে তুমি একটা অবিরাম স্বয়ংক্রিয় গতির কথা ভাবতে পারতে। সেটা সম্ভব নয়। যে কোনো একটা অ্যাডিয়াবেটিক প্রসেসে ইউ সেড রাইটলি যে হিট স্যার। সিস্টেমের সাথে সারাউন্ডিংস এর কোনো রকম হিট এক্সচেঞ্জ হচ্ছে না, ওয়ার্ক ইজ পারফর্মড এট দি কস্ট অফ ইন্টারনাল এনার্জি। কিন্তু এটা যদি একটা সাইক্লিক প্রসেসের কথা কনসিডার করি, ইজ ইট পসিবল? যদি আমরা প্রসেসটা সাইক্লিক কনসিডার করতাম তাহলে কি এই জিনিসটা সম্ভব হতো? ডেফিনেটলি হতো না। সেটাই তো দেখালাম যে ক্লোজ লুপ ইন্টিগ্রাল, আই না মিন স্যার। সাইক্লিক ইন্টিগ্রাল ডেল ডাব্লিউ ইজ সেম অ্যাজ সাইক্লিক ইন্টিগ্রাল ডেল কিউ। কাজে যদি সাইক্লিক ইন্টিগ্রাল ডেল কিউটা জিরো হয়, ইউ ক্যান নেভার হ্যাভ ডেল ডাব্লিউ টু বি নন জিরো। এটাই। স্যার ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন কারো? ওকে, চলো এবার অ্যাপ্লিকেশন, হ্যাঁ, যেগুলো এই স্লাইডেই আছে। প্রথম যে অ্যাপ্লিকেশনটা আমরা ডিসকাস করব ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স, দিস ইজ রিগার্ডিং দি চেঞ্জ অফ ফেজ। ধরো কোন একটা সাবস্টেন্স একটা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন আন্ডারগো করলো। আমরা দেখেছি বা আমরা জানি যে একটা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন বেসিক্যালি একটা আইসোথার্মাল আইসোব্যারিক প্রসেস। মনে করার চেষ্টা করো, মেল্টিং অফ আইস হ্যাপেন্স অ্যাট say 0 degree centigrade temperature and at normal atmospheric pressure. Throughout the melting process, the temperature remains constant at 0 degree centigrade. The atmospheric pressure remains at its particular value. Okay? তাহলে এই যে চেঞ্জটাকে আমরা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন বলে থাকি, মেল্টিং অফ আইস। ঠিক একই রকম ভাবে ফ্রিজিং প্রসেসটাকেও আমরা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন বলি, বয়লিং অফ ওয়াটারটাকেও আমরা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন বলি। A first order phase transition is defined as a process which is isothermal and isobaric process. আরো কিছু এর ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেইগুলো যখন আমরা থার্মোডাইনামিক্সের শেষের দিকে যাব, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন একটা টপিকই আছে আমাদের, সেই কনটেক্সটে জিনিসগুলোকে ডিসকাস করব। ফর দি টাইম বিং, লেট আস কনসিডার এ ফেজ ট্রানজিশন অফ দি মানে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন which is basically an isothermal and isobaric process. ওকে, এখন ওয়ার্ক ডানটাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা অবশ্যই একটা সিম্পল কম্প্রেসেবল সিস্টেমের কথাই ভাবছি, যার ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনটা ধরছি। তাহলে সেক্ষেত্রে এই ওয়ার্ক ডানটাকে কিভাবে লেখা যেতে পারে? আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে আমরা জানি কিভাবে ওয়ার্ক ডান লিখতে হয়। আইসোবারিক প্রসেসে ওয়ার্ক ডানটাকে লিখতে হয় অ্যাজ দিস, এরকম ভাবে লিখি, পিটা যদি তোমার প্রেসার হয়, পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। এইখানে যে ভি গুলোকে বোঝানো হচ্ছে, সেই ভি গুলো বেসিক্যালি স্পেসিফিক ভলিউমকে রিপ্রেজেন্ট করছে।
স্মল v1 স্মল v2 স্পেসিফিক ভলিউমস অফ দি টু ফেজেস রিপ্রেজেন্ট করছে। স্পেসিফিক ভলিউম মানে কি? ভলিউম অফ দি সাবস্টেন্স পার ইউনিট মাস, ভলিউম অফ দি সাবস্টেন্স পার ইউনিট মাস। ধরো m গ্রাম আইস নিয়েছি, এই আইসের ইউনিট মাসের ভলিউমটা হচ্ছে v1। অন দি আদার হ্যান্ড এই আইসটা যদি মেল্ট করে ওয়াটারে কনভার্টেড হয় তাহলে ইউনিট মাস অফ ওয়াটারের ভলিউমটা হয় v2। তাহলে হোয়াট ইজ দি চেঞ্জ ইন স্পেসিফিক ভলিউম? দ্যাট ইজ v2 মাইনাস v1। তাহলে টোটাল চেঞ্জ ইন ভলিউমটা কত? মাল্টিপ্লাইড বাই m ইন্টু v2 মাইনাস v1। আমরা যে ডেফিনিশনটা শিখেছিলাম সেইটার সাথে তাহলে ম্যাচ করাতে পারছো, কোরিলেট করাতে পারছো। The work done in this process is given by Pm v2 minus v1. Fine. এবার what is the heat exchanged? What is the heat absorbed by the system? সিস্টেমটা কতটা হিট অ্যাবজর্ব করছে? যদি এই ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের জন্য লেটেন্ট হিট এল হয়, এম গ্রাম সাবস্টেন্সের ক্ষেত্রে হিট এক্সচেঞ্জের ভ্যালুটা হবে এম ইন্টু এল। লেটেন্ট হিট মনে করতে পারছো, the heat absorbed per unit mass of the substance to undergo the phase transition। তাহলে m গ্রাম মাসের জন্য যে হিটটা লাগবে সেই হিটটা is equal to m into l। Now you apply the first law of thermodynamics। del u টাকে কিভাবে লিখতে পারো? del u চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, এটাকে লেখা যায় as del q minus del w। del q minus del w, এখানে del q del w ভ্যালুগুলোকে বসিয়ে দাও, দিলেই তাহলে দেখতে পাবে যে সিস্টেমটার ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কতটা হচ্ছে। আমরা ইনফ্যাক্ট স্পেসিফিক চেঞ্জটাও ক্যালকুলেট করতে পারি, অর্থাৎ ইউনিট মাস অফ দি সাবস্টেন্সের জন্য ইন্টারনাল এনার্জি চেঞ্জটা বের করতে পারি as del u by m and that is equal to l minus p v2 minus v1। দেখতে পাচ্ছ এটা খুব সিম্পল একটা অ্যাপ্রোচ, একটা সিম্পল ফর্মুলা যেটা কাজে লাগিয়ে আমরা সিস্টেমের ইন্টারনাল এনার্জি চেঞ্জটাকে ক্যালকুলেট করে ফেলতে পারি উইদাউট গোয়িং ইনটু দি মাইক্রোস্কোপিক ডেসক্রিপশন অফ দি সিস্টেম। আমরা যদি সে একটা আইস পিসের মাইক্রোস্কোপিক ডেসক্রিপশনের দিকে তাকিয়ে ইন্টারনাল এনার্জি চেঞ্জটা বের করতে হতো, সেটা কিন্তু সম্ভব হতো না। বাট উইথ দি হেল্প অফ দিস থার্মোডাইনামিক টুল, ফার্স্ট অফ থার্মোডাইনামিক্সটা কাজে লাগিয়ে আমরা ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কত হয় সেটাকে ক্যালকুলেট করে ফেলতে পারলাম। এটা একটা খুব সিম্পল অ্যাপ্লিকেশন। নেক্সট কনসিডার অ্যানাদার অ্যাপ্লিকেশন, কনসিডার ফ্রি এক্সপানশন। একটা ফ্রি এক্সপানশনের কথা কনসিডার করো। হোয়াট ইজ মিন বাই ফ্রি এক্সপানশন? এখানে স্কিমেটিক্যালি সেটা দেখানো হয়েছে। ফ্রি এক্সপানশন বলতে কি বোঝায়? সাপোজ ইউ হ্যাভ এ চেম্বার হিয়ার হুইচ ইজ মার্কড অ্যাজ এ, এবং এইখানে তোমার কোনো একটা সে সিস্টেম রয়েছে। হ্যাঁ, সিস্টেমটা ইনিশিয়ালি এই এ চেম্বারটার মধ্যে রয়েছে। ধরো এই এ চেম্বারের মধ্যে কিছু পরিমাণ গ্যাসকে তুমি নিয়েছো, আর এইখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিস্টেম, সেটা হচ্ছে চেম্বার বি। এই চেম্বার বিটা কমপ্লিটলি ইভ্যাকুয়েট করা রয়েছে। এই বি চেম্বারটা ভ্যাকুয়াম কমপ্লিটলি ইভ্যাকুয়েটেড। হ্যাঁ, এখানে তোমার প্রেসারটা জিরো, ইনিশিয়ালি এখানে প্রেসারটা জিরো। আমি স্টপ কক দিয়ে এই দুটো চেম্বারকে সেপারেট করে রাখতে পেরেছি। হ্যাঁ, স্টপ কক দিয়ে দুটো চেম্বারকে সেপারেট করে রাখতে পেরেছি। তাহলে যেটা দাঁড়াচ্ছে, ইনিশিয়ালি এই সিস্টেমটার মধ্যে গ্যাস ভরে দেওয়া রয়েছে, এখানে একটা ফাইনাইট প্রেসার রয়েছে। অন দি আদার হ্যান্ড এই যে বি চেম্বারটাকে দেখানো হয়েছে হুইচ ইজ আইসোলেটেড ভায়া দি স্টপ কক ফ্রম দি সিস্টেম এ, এখানে কিন্তু ইনিশিয়ালি প্রেসারটা জিরো। এবার যদি আমরা এই স্টপ ককটাকে খুলে দিই, যদি স্টপ ককটাকে খুলে দিই তাহলে গ্যাসটা কি অ্যাডভান্স এই সিস্টেম এই চেম্বার বি এর মধ্যে স্প্রেড করে যাবে। এই এক্সপানশনটাকে ফ্রি এক্সপানশন বলা হয়। অর্থাৎ সাডেনলি যদি আমি একটা গ্যাসকে এক্সপান্ড করতে দিই, সাডেনলি কেন বলছি? বিকজ দি প্রেসার ইজ জিরো। দেখো এই দুটোর মধ্যে কি একটা হিউজ প্রেসার ডিফারেন্স এক্সিস্ট করছে, ইনফ্যাক্ট ম্যাক্সিমাম প্রেসার ডিফারেন্স এক্সিস্ট করছে। যখন আমি স্টপ ককটাকে খুলে দিচ্ছি তাহলে খুব ফাস্ট গ্যাসটা এই চেম্বারটার মধ্যে ছড়িয়ে পড়বে। যেহেতু এটা ফ্রি এক্সপানশন, সেই ফ্রি এক্সপানশনের জন্য ওয়ার্ক ডানটা জিরো, del W equals to zero, net work done is zero because P equals to zero in the chamber B। আমরা দেখে এসেছি ওয়ার্ক ডানের ডেফিনিশন কি। ওয়ার্ক ডানের ডেফিনিশন del W equals to, একটা কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে ওয়ার্ক ডানটাকে কিভাবে লিখতে পারি? as P into dV। এখন যেহেতু ফ্রি এক্সপানশনের কথা বলছি, প্রেসারটা তো জিরো, বি চেম্বারে প্রেসারটা জিরো, কাজেই এখানে কিন্তু ওয়ার্ক ডানটা জিরো হবে। এবার ধরে নাও যে এই ফ্রি এক্সপানশনটা একটা আইসোলেটেড ফার্দার একটা আইসোলেটেড চেম্বারের মধ্যে করা হচ্ছে।
যেটাকে এই যে রেক্ট্যাঙ্গেল বর্ডার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। অর্থাৎ দেয়ার ইজ নো প্রভিশন অফ হিট এক্সচেঞ্জ, কোনো রকম হিট এক্সচেঞ্জ হচ্ছে না। অর্থাৎ আমি বেসিক্যালি একটা অ্যাডিয়াবেটিক ফ্রি এক্সপানশনের কথা কনসিডার করছি, ডেল কিউ ইকুয়ালস টু জিরো। আর যেহেতু এটা ফ্রি এক্সপানশন, ডেল ডাব্লিউ ইকুয়ালস টু জিরো। ন্যাচারালি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইমপ্লাইজ del u equals to 0 because del q equals to du plus del w. del q যদি 0 হয়, del w যদি 0 হয়, ন্যাচারালি del u টা 0 হয়ে যাবে। অর্থাৎ ফ্রি এক্সপানশনের ক্ষেত্রে এটা কিন্তু সবসময় ট্রু। আমরা যদি কোনো একটা এরকম ফ্লুইড সিস্টেম নিই, একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেম নিয়ে তার ফ্রি এক্সপানশনের কথা কনসিডার করি, সেক্ষেত্রে কিন্তু ইন্টারনাল এনার্জির কোনো রকম চেঞ্জ হবে না। এটাই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ দি ফ্রি এক্সপানশন। হোয়াট হ্যাপেন্স ফর অ্যান আইডিয়াল গ্যাস? ম্যাক্রোস্কোপিক কোনো রকম চেঞ্জ কি পাওয়া যাবে? গ্যাসটার মধ্যে কোনো রকম হিটিং বা কুলিং কি কিছু হবে? সেইটা ডিপেন্ড করছে গ্যাসটার নেচারটা কেমন তার উপরে। যদি আমরা একটা আইডিয়াল গ্যাসের কথা কনসিডার করি, একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখেছি ইন্টারনাল এনার্জিটা শুধুমাত্র টেম্পারেচারের ফাংশন। যদি তোমরা একটু মনে করার চেষ্টা করো, ইন্টারনাল এনার্জি ইজ ফাংশন অফ টেম্পারেচার ফর আইডিয়াল গ্যাস। এটা কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ট্রু। কাজেই একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে না এই কথার অর্থ কি? ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে না এই কথার অর্থ যে তোমার গ্যাসটার টেম্পারেচারের কোনো রকম চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা যদি এইরকম একটা ফ্রি এক্সপানশনের কথা ভাবি উইথ অ্যান আইডিয়াল গ্যাস, তাতে করে ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ তো হবেই না, এবং যেটা দেখা যাবে যে টেম্পারেচারে কোনো রকম চেঞ্জ হবে না। নো টেম্পারেচার চেঞ্জ উইল টেক প্লেস ইফ উই কনসিডার অ্যান আইডিয়াল গ্যাস। একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেহেতু আমরা ধরে নিই যে দেয়ার ইজ নো ইন্টার অ্যাটমিক ফোর্স, একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেহেতু কোনো রকম ইন্টার অ্যাটমিক ফোর্স নেই, ইন্টার মলিকুলার অ্যাট্রাকশনটা জিরো, কাজেই এখানে কোনো রকম পোটেনশিয়াল এনার্জি নেই। সুতরাং ইন্টারনাল এনার্জি বলতে মেনলি কাইনেটিক এনার্জি টা কি রিপ্রেজেন্ট করছে, এবং কাইনেটিক এনার্জিটা ইজ ডিটারমাইন্ড বাই টেম্পারেচার। দ্যাট জাস্টিফাইজ U is function of temperature for an ideal gas. A mathematical, a sort of mathematical part bolte paro. We can apply first law of thermodynamics to derive a relation between Cp and Cv. একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে Cp আর Cv এর মধ্যে রিলেশনটা আমরা বের করে ফেলতে পারি। কিভাবে দেখো, just remember the first law of thermodynamics. It says du plus del w equals to del q, or del q equals to du plus pdv. আমরা ওই একটা হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের কথাই বলছি, যাতে করে এই del w টাকে pdv এইটা দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলা যায়। এখন দেখেছো যে সাধারণভাবে যে কোনো সিস্টেমের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জিটা স্টেট ভেরিয়েবলস টি আর ভি এর ফাংশন। তুমি পিভির ফাংশনও বলতে পারো বা পিটির ফাংশনও বলতে পারো। যদি তোমার স্টেট ভেরিয়েবলস গুলো পি ভি টি হয়, তাহলে ইকুয়েশন অফ স্টেটটা কি হয়? ইকুয়েশন অফ স্টেটটা হয় ফাংশন অফ পি ভি টি ইকুয়ালস টু 0। অর্থাৎ এই প্রেসার, ভলিউম, টেম্পারেচার এর মধ্যে যে কোনো দুটো প্যারামিটারকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে নিতে পারো। এনি থার্মোডাইনামিক ফাংশন, এনি থার্মোডাইনামিক অবজারভেবলস will be dependent on these two independent parameters. এখানে আমরা টেম্পারেচার আর ভলিউমকে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার হিসেবে ট্রিট করছি, তাহলে ইন্টারনাল এনার্জিটাকে লিখে ফেলতে পারি as function of temperature and volume. Any infinitesimal change in the internal energy can be represented by this equation number 2, del u del t dt plus del u del v into dv. Okay, জিনিসটাকে এবার যদি আমরা এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই, 2 নাম্বার ইকুয়েশনে যেটা ডিউ এর এক্সপ্রেশন পেয়েছি সেটা এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিলাম। হ্যাঁ, এক নাম্বার ইকুয়েশনে ডিউটাকে বসিয়ে দাও 2 নাম্বার ইকুয়েশন থেকে, তাহলে কি হবে দেখো, এখানে একটা ডিভি রয়েছে, এখানে একটা ডিভি রয়েছে, তাহলে কি দাঁড়াবে del u del v plus p into dv। আর আরেকটা কি রয়েছে, ডিউ এর আরেকটা পার্ট হচ্ছে তোমার সামথিং ইনটু dt, সেটা এখানে রইলো। তাহলে 2 নাম্বার ইকুয়েশনটা যদি 1 নাম্বার ইকুয়েশনে সাবস্টিটিউট করে দেওয়া হয়, আমরা দেখতে পাবো del q টা is del u del t into dt plus this thing, ইকুয়েশন 3 তে যেটা লেখা হয়েছে সেইটা।
এবার let us define the specific heat at constant volume. Constant volume এ যদি আমরা specific heatটাকে define করি, how is it defined? It is defined as del Q del T at constant volume. মনে করতে পারছো specific heat at constant volume is defined as this, del Q del T at constant V. ঠিক একই রকম ভাবে যদি Cp ডেফিনিশনের কথা কনসিডার করতাম, it would be defined as del Q del T at constant V, right? এটাই হচ্ছে ডেফিনিশন অফ স্পেসিফিক হিট at constant volume and constant temperature. যদি আমরা সিভিটা ডেফিনিশনটাকে রিকল করি, we have del Q del T at constant V. 3 নাম্বার ইকুয়েশন থেকে দেখো ভিটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে 3 নাম্বার ইকুয়েশনে ডান দিকের সেকেন্ড পার্টটা থাকবে না। del Q del T at constant V করলে বেসিক্যালি এই del U del T at V এই জিনিসটাই পড়ে থাকবে। This is the simple definition of alternative definition বলতে পারো of CV. কোন একটা সিস্টেমের ক্ষেত্রে, হাইড্রোস্ট্যাটিক সিস্টেমের ক্ষেত্রে, একটা সিম্পল কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে স্পেসিফিক হিট at constant volume is defined as del U del T at V. এটা অল্টারনেটিভ ডেফিনিশন বলতে পারো। অরিজিনাল ডেফিনিশনটা অফ কোর্স del Q del T at constant V। এটাকে তুমি রিরাইট করতে পারো as del del T of U at constant volume। ভলিউমটা কনস্ট্যান্ট রেখে যদি আমরা ইন্টারনাল এনার্জি টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভটা করতে পারতাম তাহলে সিস্টেমের সিভিটা কত হয় এটা বলে দিতে পারতাম। ওকে, তাহলে 4 নাম্বার ইকুয়েশনে সিভিটা তো পেয়েছি, আমরা দেখলাম যে del U del T V এইটাকে সিভি দিয়ে লেখা যায়। 3 নাম্বার ইকুয়েশনে তাহলে এইটাকে রিপ্লেস করে দাও, দেখো এইটাকে রিপ্লেস করা হয়েছে বাই সিভি। del U del T at constant V সেটাকে সিভি দিয়ে রিপ্লেস করা হয়েছে। 3 নাম্বার ইকুয়েশনে ডান দিকে যে সেকেন্ড টার্মটা ছিল সেটা আগের মতো আনচেঞ্জড হয়েছে। এই রিলেশনটা কিন্তু সবসময় ট্রু। 5 নাম্বার ইকুয়েশনে যেটা লেখা হয়েছে সেটা সবসময় ট্রু। আমি সিস্টেমের সাথে সারাউন্ডিংস এর হিট এক্সচেঞ্জের কথা কনসিডার করছি, সেটা কনস্ট্যান্ট ভলিউমে হোক, কনস্ট্যান্ট প্রেসারে হোক, বা অন্য যে কোনো থার্মোডাইনামিক প্রসেসে হোক না কেন, সেইটা ইকুয়েশন 1 বা ইকুয়েশন 3 বা ইকুয়েশন 5 এইরকম ফর্মে লিখে ফেলা যায়। এবার যদি আমরা ধরে নিতাম যে সিস্টেমে হিটটা কনস্ট্যান্ট প্রেসারে দেওয়া হচ্ছে, যদি ধরে নিতাম যে সিস্টেমে হিটটা কনস্ট্যান্ট প্রেসারে দেওয়া হচ্ছে, অর্থাৎ del কিউটাকে কিভাবে লিখতে পারতাম? del কিউটাকে লিখতে পারতাম as Cp into dT। যদি আমরা ধরে নিতাম যে সিস্টেমের মধ্যে হিটটা আমরা কনস্ট্যান্ট টেম্পারেচারে দিচ্ছি, তাহলে del কিউটাকে লিখে ফেলতে পারতাম as Cp into dT। আগেই বললাম যে 5 নাম্বার ইকুয়েশনটা যে কোনো থার্মোডাইনামিক প্রসেসের ক্ষেত্রেই হোল্ড করে। সিস্টেমটা যে কোনো থার্মোডাইনামিক প্রসেসই আন্ডারগো করুক না কেন, হিট এক্সচেঞ্জটা সবসময় আমরা ইকুয়েশন 5 এর টার্মে লিখে ফেলতে পারি। যদি ধরে নিতাম যে সিস্টেমটা কনস্ট্যান্ট ভলিউমে হিট এক্সচেঞ্জ করছে তাহলে কত হতো? del Q equals to Cv dt। যদি আমরা বলতাম সিস্টেমটা কনস্ট্যান্ট প্রেসারে হিট এক্সচেঞ্জ করছে তাহলে del Q টাকে লিখতে পারতাম as Cp into dt। সেটাই পরের এতে লেখা হয়েছে, assuming the heat exchange is being take place at constant pressure, it could be written as Cp dt। তাহলে 5 নাম্বার ইকুয়েশনটাকে রিরাইট করলে এরকম হয়। এখান থেকে Cp মাইনাস Cv টাকে বের করে ফেলো। Cp মাইনাস Cv ডান দিকে যে ফার্স্ট টার্মটা রয়েছে সেটাকে বাম দিকে নিয়ে চলে এসো। Cp মাইনাস Cv ইকুয়ালস টু dt। ডান দিকের এই থার্ড ব্র্যাকেটের মধ্যে টার্মটা যেমন ছিল সেইটা পড়ে রইল। এবার যদি আমরা এখানে একটা কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে দিই তাহলে কি হবে? Cp মাইনাস Cv সমান দিস, Cp minus Cv সমান del U del V at constant T plus P into del V del T at constant P. This is the general relation between Cp minus general relation বা general definition of the difference between the specific heats. একটা সিম্পল কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে দুটো স্পেসিফিক হিটের মধ্যে ডিফারেন্সটাকে আমরা এই ইকুয়েশনটা দিয়ে লিখে ফেলতে পারি। এটাকে রেডিলি একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হয়? একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যেটা বললাম, ইউটা কি শুধুমাত্র ফাংশন অফ টেম্পারেচার। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইউটা ফাংশন অফ টেম্পারেচার, কাজেই আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যদি del U del V এইটা কনস্ট্যান্ট টেম্পারেচারে করতাম, দ্যাট উড বি 0। at constant temperature del U del V would be 0 for an ideal gas। আরেকটা জিনিস মনে করতে পারছো, the equation of state for an ideal gas।
একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেটটা হচ্ছে পিভি ইকুয়ালস টু আরটি। এখান থেকে রেডলি বের করে ফেলো ডেল ভি ডেল টি পি। ডেল ভি ডেল টি পি যদি ক্যালকুলেট করো, ভিটাকে কত লিখতে পারো? ভিটাকে দেখো লিখতে পারো আরটি বাই পি। ভিটাকে লেখা হয়েছে যে আরটি বাই পি। এই ডিফারেন্সিয়েশনটা করলে যেটা পাবে সেটা হচ্ছে আর বাই পি। তাহলে এই রিলেশনটাতে এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 6। এই 6 নাম্বার ইকুয়েশনটাই যদি ডেল ইউ ডেল ভি ইকুয়ালস টু 0 বসিয়ে দাও আর ডেল ভি ডেল টি সমান আর বাই পি বসিয়ে দাও, you will have the difference as r as expected, cp minus cv equals to r। একটা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এই দুটো স্পেসিফিক হিটের মধ্যে যদি ডিফারেন্স ক্যালকুলেট করি, যেমনটা এক্সপেক্টেড আর এর সাথে সমান হবে। ঠিক আছে, 6 নাম্বার ইকুয়েশনটা তাহলে একটা জেনারেল ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। যে কোনো কম্প্রেসিবল সিস্টেমের ক্ষেত্রে দুটো স্পেসিফিক হিটের মধ্যে ডিফারেন্সটা কেমন হয় সেটাকে আমরা 6 নাম্বার ইকুয়েশন দিয়ে লিখে ফেলতে পারি। সেটা তোমার কোনো আইডিয়াল গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল, সেটা তোমার কোনো একটা ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা ডিরিচলেট গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যে কোনো গ্যাসের ক্ষেত্রে জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করে ফেলতে পারি। তোমরা একটা টাস্ক হিসেবে নিতে পারো, একটা ভ্যান্ডারওয়াল গ্যাসের কথা কনসিডার করতে পারো। বুঝতেই পারছো যে সিপি মাইনাস সিভি এইটাকে যদি বের করতে হয়, সিপি মাইনাস সিভি এইটাকে যদি বের করতে হয় তোমার কি কি দরকার? ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট প্রেসার এইটাকে কষতে হবে, আর ডেল ইউ ডেল ভি এট কনস্ট্যান্ট টেম্পারেচার এই ডিফারেন্সিয়েশনটাকে কষতে হবে। তো ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট প্রেসার এইটাকে কষতে গেলে তোমার কি দরকার? ইকুয়েশন অফ স্টেটটা জানা দরকার। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তো জিনিসটা খুব সহজ ছিল, সেই জন্য সহজে আমরা করে ফেলতে পারলাম। ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে জিনিসটা খুব কঠিন নয়। ইউ নো দি ইকুয়েশন অফ স্টেট ফর এ ভ্যান্ডারওয়াল গ্যাস, রাইট? একটা ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেট কি হয় সেটা তোমরা জানো। ওকে, ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেটটা কি হয় সেটা তোমরা জানো। যদি এইটা বলে দেওয়া থাকে একটা ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে কিন্তু ডেল ইউ ডেল ভি এইটা 0 নয়। একটা ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে ডেল ইউ ডেল ভি এট কনস্ট্যান্ট টেম্পারেচার এই ভ্যালুটা পরে দেখানো হবে, এই ভ্যালুটা হয় এ বাই ভি স্কোয়ার। ভ্যান্ডারওয়াল ইকুয়েশন অফ স্টেটটা তোমরা মনে করতে পারছো, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস বি সমান আর ইন্টু টি। তো ইকুয়েশন অফ স্টেটটা কাজে লাগিয়ে ডেল ভি ডেল টি এইটাকে বের করে ফেলো। আর এইটা সেই গিভেন তোমার, হ্যাঁ, ডেল ইউ ডেল ভি এট কনস্ট্যান্ট টেম্পারেচার এইটা গিভেন। এই জিনিসটা এই ইনফরমেশনটা কাজে লাগিয়ে তোমরা সিপি মাইনাস সিভি এই ভ্যালুটা কত হবে একটা ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে সেইটা বের করে দেখো। সিপি মাইনাস সিভি একটা ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে কেমন হয় সেটা ক্যালকুলেট করে দেখতে পারো। খুব সিম্পল কিছু এক্সপ্রেশন পাবে না, কিন্তু এটা করে দেখতেই পারো আর কি কেমন হয়। কেমন, এটাই। কোনো প্রশ্ন এখন পর্যন্ত যেগুলো বললাম? স্যার ওই ফার্স্ট অ্যাপ্লিকেশনটাতে একটু যাবেন? একটু 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 জাস্ট আমি এইটায় একটা বলে দিই। এইটা ভ্যালুটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখতে পাবে আর প্লাস 2a বাই ভিটি এইটার সাথে সমান। ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে এইটা গিভেন ডেল ইউ ডেল ভি এট কনস্ট্যান্ট টেম্পারেচার এইটা গিভেন অ্যাজ এ বাই ভি স্কোয়ার। আর এই ভ্যান্ডারওয়াল গ্যাসের ক্ষেত্রে ইকুয়েশন অফ স্টেটটা কাজে লাগিয়ে 6 নাম্বার ইকুয়েশনটা থেকে যদি সিপি মাইনাস সিভি বের করো তাহলে ইউ শুড হ্যাভ দি অ্যান্সার অ্যাজ আর প্লাস 2a বাই ভি ইন্টু টি। ভি ইন্টু টি। ওকে, বলো এবার, বলো এবার কি স্যার বলছিলে? ফার্স্ট অ্যাপ্লিকেশন ওই হ্যাঁ, ডেল ডাব্লিউ জায়গাটা আরেকবার বলবেন? ডেল ডাব্লিউ এখানে হ্যাঁ, এইটা ওই পি এম এমটা কেন আসছে ওইটা একবার বলবেন? এই যে বললাম যে তোমার এখানে ভি1 ভি2 এইগুলো স্পেসিফিক ভলিউম ধরছো। ধরো আইসের পার ইউনিট মাস ভলিউমটা ভি1, তাহলে আইসটার যদি এম মাসের কথা কনসিডার করো টোটাল ভলিউমটা কত? এইটা। ঠিক আছে, একই রকম ভাবে আইসটা ধরো ওয়াটারে কনভার্টেড হয়ে গেল, ওয়াটারের পার ইউনিট মাস ভলিউমটা ভি2, তাহলে এম গ্রাম ওয়াটারের ক্ষেত্রে টোটাল ভলিউমটা কত? এইটা। তাহলে ওয়ার্ক ডান যদি ডেল ডাব্লিউ লেখো, পিএম ভি2 মাইনাস ওয়ার্ক ডান যদি এইটা লেখো তাহলে কি হবে? পি ইন্টু ভি2 মাইনাস ভি1 সেটাকে বসিয়ে দাও এখানে, তাহলে এইরকম হবে। এই এই ভি1 ভি2 এইগুলোকে স্পেসিফিক ভলিউম বলা হয়। পার ইউনিট মাস
যে ভলিউমটা সেইগুলোকে স্পেসিফিক ভলিউম বলা হয়। পরে আমরা যাব মানে আরো পরে যখন থার্মোডাইনামিক্স এগোবো তখনও দেখবে বেশ কিছু প্যারামিটার এরকম পার ইউনিট মাস ডিফাইন করা হয়, যেমন স্পেসিফিক এনট্রপি। একটা সিস্টেমের এনট্রপি পার ইউনিট মাস, সেটাকে স্পেসিফিক এনট্রপি বলা হয়। স্পেসিফিক গিভস ফ্রি এনার্জি, একটা সিস্টেমের গিভস ফ্রি এনার্জি পার ইউনিট মাস অফ দি সাবস্টেন্স, সেটাকে স্পেসিফিক গিভস ফ্রি এনার্জি বলা হয়। স্পেসিফিক কথাটা বলতে পার ইউনিট মাস অফ দি সাবস্টেন্স প্রপার্টিটা কেমন সেটাকে বোঝানো হচ্ছে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন সোফার যে অ্যাপ্লিকেশন গুলো বলেছি? নেই। নেক্সট, পরের অ্যাপ্লিকেশনটা হচ্ছে টু ডিফাইন এ ফাংশন অফ স্টেট এনথালপি। আমরা একটা স্টেট ফাংশনকে ডিফাইন করব, এনথালপি এই স্টেট ফাংশনটাকে ডিফাইন করব এবং দেখাবো যে এই এনথালপি ফাংশনটা কিভাবে সিপি স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার তার সাথে রিলেটেড। আমরা দেখেছি যে ইউ ইজ ফাংশন অফ টি এন্ড পি। ইউটা বেসিক্যালি টেম্পারেচার আর প্রেসার এর ফাংশন, মানে তুমি টেম্পারেচার ভলিউমের ফাংশনও নিতে পারো, পিভির ফাংশনও নিতে পারো। একটা সিম্পল হাইড্রোস্ট্যাটিক সিস্টেম, একটা কম্প্রেসেবল সিস্টেমের কথা কনসিডার করো যেখানে থার্মোডাইনামিক কোঅর্ডিনেট গুলো পিভিটি, যেটা বারবার বলছি যে কোনো দুটো কোঅর্ডিনেটকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ট্রিট করতে পারি। এক্ষেত্রে আমরা টেম্পারেচার আর প্রেসারকে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার হিসাবে ট্রিট করলাম। তাহলে ইউটাকে টি আর পি এর ফাংশন হিসাবে লিখে ফেলতে পারি। এনি চেঞ্জ ইন দি ইন্টারনাল এনার্জি সেইটাকে এইরকম ভাবে লিখে ফেলা যায়, du সমান del u del t at constant pressure into dt প্লাস del u del p at constant temperature into dp। এরকম ভাবে জিনিসটাকে লিখে ফেলা যেতে পারে। এবার ইকুয়েশন অফ স্টেটটা যেটা দেখলাম, তখন ইকুয়েশন অফ স্টেটটা কি দেখেছিলে? ইকুয়েশন অফ স্টেটে দেখেছিলে যে ফাংশন অফ pvt ইকুয়ালস টু 0। তাহলে সেখান থেকে রেডিলি আমরা লিখতে পারি ভিটা ফাংশন অফ টেম্পারেচার এন্ড প্রেসার। একটা সিস্টেমের ভলিউমকে প্রেসার আর টেম্পারেচারের ফাংশন হিসাবে লিখে ফেলতে পারি। প্রেসার আর টেম্পারেচারের ফাংশন হিসাবে যদি লিখে ফেলা হয় তাহলে ইনফাইনাইটেসিমাল চেঞ্জ ইন ভলিউম ক্যান বি রিপ্রেজেন্টেড বাই দিস ইকুয়েশন del v del t into dt প্লাস del v del p into dp। এবার এক্সচেঞ্জ অফ হিট del q এটাকে ক্যালকুলেট করো। হিট এক্সচেঞ্জ del q এটাকে যদি ক্যালকুলেট করো using the first law of thermodynamics, you see that del q equals to du plus pdv। del q equals to du plus pdv। এখান থেকে আমরা ডিউ এর এক্সপ্রেশনটা বসিয়ে দিলাম। এইটা ধরো তোমার ইকুয়েশন নাম্বার 1 আর এইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এক নাম্বার ইকুয়েশন থেকে ডিউটাকে বসালাম, যেটা এই থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করা আছে। আর 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা এইটা কোথায়, আচ্ছা আচ্ছা ওকে, এইটা ঠিক এইরকম নয় আর কি। ডিউ প্লাস পিডিভি, এইটাকে তুমি পি দিয়ে যদি মাল্টিপ্লাই করতে, এটাকে যদি পি দিয়ে মাল্টিপ্লাই করে নিতে তাহলে কি হতো, এইরকম কিছু একটা হতো। এবার দুটোকে সাম করো, ডিউ প্লাস পিডিভি এই দুটোকে সাম করো, তাহলে দেখো del u del t ইনটু ডিটি আর কি পি del v del t ইনটু ডিটি, সেটা কি এখানে লেখা হয়েছে del u del t প্লাস p ইনটু del v del t। এই যে এই টার্মটা, এটা কি ডিটির কোএফিসিয়েন্ট, এটাও বেসিক্যালি ডিটির কোএফিসিয়েন্ট। দুটোকে যখন অ্যাড করছো সেটাকেই থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়েছে। ঠিক একই রকম ভাবে এক নাম্বার ইকুয়েশনের ডান দিকের সেকেন্ড টার্মটার দিকে তাকাও, সামথিং ইনটু ডিপি। আর 2 নাম্বার ইকুয়েশনের ডান দিকের সেকেন্ড টার্মটার দিকে তাকাও, এখানে রয়েছে পি ইনটু del v del p